ভয় এ এক অদ্ভুত অনুভূতি। কেউ দেখে না, কিন্তু সবাই অনুভব করে। প্যারানরমাল স্টোরিতে আজকে আপনারা শুনবেন এমন কিছু গল্প যা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আজকের গল্পটি বাস্তব ঘটনা অবলম্বনে। আপনি সাহসী হলে শুনতে পারেন, কিন্তু মনে রাখবেন, ভয় চুপচাপ আসে আর সবকিছু বদলে দেয়। স্টে টিউন উইথ আস। রাত যখন গভীর হয়, বাতাস যখন নিঃশব্দ, বিলের ধারে জেগে ওঠে এক অতৃপ্ত চঞ্চল শক্তি। কেউ বলে ওটা মেছোভূত, কেউ বা বলে মেছো দেও। সত্যটা আজও অজানা, কিন্তু সে জানে কে তার শিকার। এই গল্প, এই কল্পনা হতে পারে। এটি গল্পও, আবার কখনো কখনো এটি কল্পনাও হতে পারে, আবার সত্যও হতে পারে। কারণ এই গল্প বলবে সেই তিন বন্ধুর কথা, যারা গিয়েছিল এক রাতের দুষ্টুমি করতে আর ফিরেছিল জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতি নিয়ে। তারা ছিল গ্রামের প্রাণ। গাছে চড়া, ফল চুরি, নদীতে ঝাঁপ, কৌতূহল ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু সেই এক রাত, যেদিন তারা মাছ ধরতে গেল বিলের পাড়ে, সবকিছু বদলে গেল। আর ওদের মধ্যে একজন আজও রাতের বেলা চুপচাপ তাকিয়ে থাকে চারিদিকে। কোনো কিছু তাকে মনে হয় যেন অনুসরণ করছে বা ফলো করছে। তাহলে কি সত্যিই সে মেছোদেও ছিল? আপনি শুনছেন প্যারানরমাল স্টোরি। আমি বলছি আজকের ভয়ানক কাহিনী, বিলে মেছোদেওয়ের ঘটনা বা বিলের ভূতের ঘটনা। প্যারানরমাল স্টোরিতে আপনাকে স্বাগতম। আমি শুভ নূর। আজকে আবার চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে। প্যারানরমাল স্টোরিতে আপনাদের স্বাগতম। আমাদের সাথেই থাকবেন। আপনার ঘরে যদি এখনো লাইট বা বাতি জ্বলতে থাকে, তাহলে বাতিটি নিভিয়ে দিন এবং হেডফোনটি পরে নিন, কারণ এখনই শুরু হতে যাচ্ছে আমাদের নতুন এপিসোডের নতুন গল্প। তো আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন, ওনার নাম সে প্রকাশ করেনি, তো আমি নামটি ছদ্মনাম হিসেবে কবির নাম দিলাম। তো কবির ভাইয়া ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ছিল, এর সময়কাল ছিল 1998 সাল, যা আজ থেকে প্রায় 26 থেকে 27 বছর আগের ঘটনা। স্থান মধুবন গ্রাম, পশ্চিম বাংলাদেশের একটি জনপদ। এই গল্পে আমরা আজকে শুনতে যাচ্ছি যারা ছিল তিনটি বন্ধু, গ্রামে বেড়ে ওঠা চঞ্চল তিনটি বন্ধু, যাদের নাম ছিল রিফাত, সাজিদ এবং ইমরান। গ্রামের চঞ্চল ছেলে, সব প্ল্যান ওর মাথা থেকেই আসতো। ওর নাম ছিল রিফাত। সাজিদ, ও ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু বন্ধুরা বললে কোনো কিছুতে না করতে পারতো না। আর ইমরান, সে ছিল মজার কিন্তু সাহসী, মাঝে মাঝে বেশি বুদ্ধির কথা বলতো, মাঝে মাঝে অনেক বোকামো করে বসতো। গল্পর শুরু 1998 সালের একটি গ্রীষ্মকালে, যখন স্কুল বন্ধ, আম কাঁঠালের ছুটি, চারপাশে কাঁঠাল লিচুর মৌসুম। মধুবন গ্রামে তিনজন বন্ধু মিলে সারাদিন ধরে ফুটবল, গাছে চড়া আর হাওরের পাড়ে বসে গল্প করা, এই ছিল জীবনের আনন্দ। একদিন দুপুরে গাছের ছায়ায় বসে রিফাত বলল, রিফাত ভাই শোন, আজ রাতে বিলের পাড়ে যাই মাছ ধরতে। সবাই বলে ওখানে নাকি রুই কাতলা ওঠে, ভালো ভালো বড় ধরনের মাছ পাওয়া যায়। চল আজকে আমরা ওখানে মাছ ধরতে যাই। সাজিদ একটু ভয় পেয়ে বলল, রাতের বেলায় ওই বিলের ধারে তো অনেক কিছুর কথা বলে, ওখানে নাকি মেছো ভূত থাকে। আমার দাদার মুখে শুনেছি ওখানে নাকি মেছো দেও থাকে। ওখানে যাওয়া কি ঠিক হবে? ইমরান হেসে বলে, আরে ওসব পুরন কথা, ভূত টুত বলতে কিছুই নাই, ভয় দেখায় মানুষ। আমরা তো আর বাচ্চা না, আর ভূত আসলে কি হয়েছে, ভূত কি আমাদের সাথে পারবে নাকি? আর চল আজকে রাতে বের হই, এটাই তো মজা। শেষমেশ ওদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো। রাত 11টায় বিলের পাড়ে ওরা মাছ ধরতে যাবে, এটাই প্ল্যান হলো। এই প্ল্যান অনুযায়ী কাজ হবে। গোপনে বাসা থেকে জাল, হ্যাজাক লাইট আর শুকনো খাবার নিয়ে বের হবে ওরা। হ্যাজাক লাইট বলতে আসলে গ্রামে আগে এক ধরনের মশাল বা আলোর হেরিকেন টাইপের একটি জিনিস ব্যবহার করা হতো, ওটাকে হ্যাজাক বলা হতো। তো আসলে ওরা প্ল্যান করলো এবং
ওরা তিনজন এভাবেই রাতের বেলা বের হবে। রাত তখন ঠিক 10:30, 11:15। 11টা বাজতে 10 থেকে 15 মিনিট বাকি। চাঁদের আলোতে চারপাশে সুন্দর আলোকিত হয়ে আছে। বিলের জল কুয়াশার মতো ধোঁয়ায় ঢাকা। ওরা তিনজন ধীরে ধীরে বাসা থেকে লুকিয়ে বের হয়ে গেল এবং সবার প্রথম ইমরান গিয়ে ওদের দুইজনকে ডাকলো। রিফাত এবং সাজিদ একে একে বের হয়ে আসলো। 1 ঘন্টা কেটে গেল। ওরা হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে এক সময় ওরা বিলের পাড়ে চলে গেল। বিলের পাড়ে যেতেই ওরা দেখলো চাঁদের আলোয় পানির ওপরে একটি ঝলকানি মারছে, যা চোখে দেখতে খুব দারুণ লাগছে। ওদের ভিতরে খুব আনন্দ কাজ করতে লাগলো। ওরা ধীরে ধীরে পাড়ে গিয়ে জাল ফেললো। হ্যাজাকের আলোয় চারপাশ শান্ত, কিন্তু ভিতরে এক অজানা স্নিগ্ধ ভয় সবার ভিতরে কাজ করছে। শুধু ইমরান খুব এনজয় করছে। ওর ভিতর কোনো ভয় বলতে কি শব্দ, কোনো কিছু ছিল না। 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ এক সময় দূরের জল ঘোলা হয়ে উঠল। ইমরান বলল, দেখছো ওইখানে কিসে যেন নাড়াচাড়া করছে? আলতো করে জালের দিকটায় গেল ওরা, এবং জালের দিকে আগাতেই ওরা জালটা হাতে নিয়ে হঠাৎ ওই কুয়াশার মধ্য থেকে একটি, যেই পানিতে নিক্ষেপ করতে যাবে ওই ঘোলা জায়গা বা ঘোলা স্থান থেকে একটি শব্দ হতে লাগলো। চপ 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 টাইপের একটি শব্দ হচ্ছিল। একটা ছায়ামূর্তি জলের ভেতর থেকে উঠে এলো। ওরা বুঝতে পারলো না। হঠাৎ করে থমকে গেল সবাই, যে কি হচ্ছে এটা আসলে কি? তখন আবার গ্রামে নদীতে বা বিলে শুশুক নামের প্রাণী থাকতো। তো ওরা ভাবছিল যে এটা হয়তো শুশুক বা অন্য কিছু হবে। ওরা দেখে হঠাৎ করে শক খেয়ে গেল। শক খেয়ে ওরা পিছনের দিকে যেতে লাগলো। 2 পা পিছিয়ে সবাই পিছনের দিকে দাঁড়িয়ে দেখতে থাকলো, এটা কি? সবাই বলতেছে, এটা তো, এর আকৃতিটা তো মানুষের মতো, কিন্তু এর তো কোনো আকার মানুষের মতো হলেও মানে এর বডি তো মানে আমাদের সামনে মানে আমরা বুঝতে পারছি না, দেখতে পারছি না, মানে ছায়ামূর্তি টাইপের লাগছিল। তা মানুষ নাকি জন্তু কিছুই বুঝতে পারছি না। সবাই কেমন আটকে উঠলো। মাথায় লম্বা চুল, চোখ জল জল করছে, আর হাতে একটা আদা খাওয়া কাঁচা মাছ। মেছো দাও বলে রিফাত চিৎকার করে বলল, মেছো দাও ভাই, পালা, দৌড়া, এখনই দৌড় দে, এটা মানুষ না, এটা মেছো দাও। ওরা তিনজন পিছনে ছুটলো। ওরা তিনজন একই সাথে একই রিদমে দৌড়াতে লাগলো। কিন্তু বিলের পাড়টা কর্দমাক্ত হওয়ায় সাজিদ পিছলে পড়লো, আর সাজিদ ছিল সবচেয়ে ভীতু। ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ইমরান আর রিফাত কোনো রকমে দৌড়ে গিয়ে সাজিদকে টেনে তোলে। ওঠ সাজিদ, এখন পড়ার সময় না, তাড়াতাড়ি ওঠ, এখান থেকে পালাতে হবে। হঠাৎ বাতাসের শব্দ থেমে যায়। বাতাসের শব্দ থমকে যায়। হ্যাজাক নিভে যায় এক ঝাপটায়। অন্ধকার হয়ে গেল চারিদিকে, নিস্তব্ধ, নিঃশ্বাস বন্ধ করা একটা পরিবেশ। কিছু বোঝা যাচ্ছে না কি হবে। চাঁদের হালকা আলোয় সবকিছু কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে। জঙ্গলের ভেতর থেকে হঠাৎ কেমন যেন আওয়াজ আসছে। ওরা দৌড়ে পাশের ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে থাকে। সেখানে বসে রিফাত নিচু গলায় বলে, এটা কোনো সাধারণ কিছু না, এটা অবশ্যই কোনো খারাপ কিছু। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আসার কোনো প্রয়োজন নেই। তোদের জন্য আমি আজকে এখানে এসে ফেসে গেলাম। এটা কোনো সাধারণ ভূত না। আমার দাদি বলতো মেছো দাও এখানে থাকে। প্রেতাত্মা যারা জীবিত অবস্থায় মাছ ধরতে গিয়ে মারা যায়, তারপর বিলের ধারে ওরা এভাবেই ঘুরতে থাকে। মাছ নিয়ে কেউ এলেই আক্রমণ করে। তখনই এই কথাগুলো শোনার পর সাজিদের গলা কাঁপছিল, ও কথা বলতে পারছিল না। ভাই, ওটা আমার গায়ে ছুঁইছে, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, হাত পা অবশ হয়ে গেছে। ওরা বুঝলো সাজিদ অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ পাশের গাছের ফাঁকে আবার সেই চোখ দুটো কেমন যেন মনে হচ্ছে ওই ঝোপের দিকেই এগিয়ে আসছে। পালানোর জন্য লড়াই আবার শুরু হতে লাগলো। ইমরান দ্রুত দাদার শেখানো একটি তাবিজ বের করে সাজিদের গলায় পরিয়ে দেয়। ইমরান অনেক চালু প্রকৃতির, অর্থাৎ অনেক বুদ্ধিমান ছেলে বা সাহসী ছিল। সে আগেই বাসা থেকে কোনো যেন বিপদ না হয় তার জন্য ব্যবস্থা করে এসেছিল। বয়সে তারা ছোট হলেও তাদের মধ্যে
তখনও অনেক উপস্থিত বুদ্ধি ছিল। সেই মুহূর্তে এক ঘন কুয়াশার ঢেউ এসে তিনজনকে ঘিরে ফেলে। তারা অজ্ঞান হয়ে পড়ে। ভোরবেলায় গ্রামের লোকজন বিলের পাশে অচেতন অবস্থায় ওদের খুঁজে পায়। রিফাতের মাথায় একগুচ্ছ সাদা চুল, সাজিদের ডান হাত অসাড়, আর ইমরানের মুখে একটাই কথা, ওর চোখ এখনো আমার চোখের সামনে। জলে আর যাব না। শেষ কথা, আজও মধুবন গ্রামে কেউ রাতের বেলা বিলের ধারে যায় না, আর মাছ ধরা হয় না। লোকেরা বলে বিলটা নাকি এখনো মেছোদেবের দখলে আছে। যেই ওই বিলে মাছ ধরতে যাবে সেই মেছো ভূতের কবলে পড়বে। আর রিফাত, সাজিদ, ইমরান তারা আর কখনো পুরনো দিনের কথা মনে করতে চায় না। তারা আর আগের মতো হাসেও না। তাদের চঞ্চলতা হঠাৎ করেই কেন যেন নিমিষেই কমে ওঠে। সবকিছু স্তব্ধ হয়ে যায়। তো এই ছিল ঘটনা। আপনাদের যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল প্যারানরমাল স্টোরিতে এমনই ভয়ানক এবং সত্য বা কাল্পনিক বা ভয়ানক বা কাল্পনিকের মধ্যবর্তী যে ঘটনা, এই ধরনের ঘটনাগুলো প্রতি সপ্তাহেই পাবেন। ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন। আপনার কেমন লাগলো মন্তব্যটি জানান, বা আমাদের কি কি চেঞ্জ করা উচিত বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। আপনারাও চাইলে আমাদের প্রোগ্রামে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে আপনারা ইমেইল করতে পারেন, বা চাইলে আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন প্যারানরমাল স্টোরি। ওয়েলকাম ব্যাক টু প্যারানরমাল স্টোরি। প্যারানরমাল স্টোরিতে আরেকটি নতুন ঘটনা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই ঘটনাটি এসেছে একটি দূরের একটি গ্রাম থেকে। তো ঘটনাটি শোনার জন্য সাথেই থাকুন। স্টে টিউন উইথ প্যারানরমাল স্টোরি। বি শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর উইকলি কন্টেন্ট। প্রতি সপ্তাহে আমাদের ভূতের গল্পগুলো শোনার জন্য বা রহস্যময় গল্পগুলো শোনার জন্য আমাদের পাশেই থাকুন। তাহলে নতুন গল্প শুরু করা যাক। আমরা প্যারানরমাল স্টোরিতে যে সকল ঘটনা আপনাদের শোনাতে চেষ্টা করি, আমাদের জীবনে ঘটে যাওয়া অতি প্রাকৃত ঘটনাগুলোকে কালেক্ট করি, ঘটনাগুলোকে অনেক মানুষের কাছ থেকে। এবার কিছু ঘটনা ওপর বাংলা থেকে আমরা নিয়েছি। আমরা খুঁজে বের করেছি আমাদের টিম মেম্বার দিয়ে বিভিন্ন ব্লগ স্পট থেকে যাচাই বাছাই করে ঘটনাগুলো তুলে ধরছি আপনাদের সামনে। শুরু করছি আমাদের পরবর্তী ঘটনা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তারপর ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। তো যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটায় সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজার ওপারের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি, যার কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়। তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটরসাইকেল প্রতি 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না।
শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন যেন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে তাকালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকারে ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাপা কাপা গলায় বলল, ও তুমি, তা এত রাত অবধি কোথা থেকে বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মানকি টুপি, পায়ে এক জোড়া ছালোটা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ডে বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই ছড়ার লাইনগুলো মনের অজান্তে গেয়ে উঠলাম। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ায় হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কি সব ফোন দিয়ে হেঁটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়েছে, আর আমি কাতরে কাতরে সেটাকে টেনে নিয়ে চলছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম, আর একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থাবা এড়ে বসলো। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে কেঁপে চলছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে আসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই একসময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা এক ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুরে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলটা চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোন রকম গড়িয়ে চলল এই যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা, ঘরবাড়ি ফুরে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা, এটাই তো সীতাগঞ্জ মোড়।
মোড়ের বামহাতি রাস্তাটায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপর আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানের কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি। এই মাঠকে ঘিরে গায়ের লোকদের বলতে শুনেছি এই শ্মশানে গভীর আমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তার পথিককে পথ ভুলাতে সাহায্য করে আর মজা দেখে তাদের থলির ভিতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এসব ঘটনাগুলোকে এতটুকু পরিমাণ পাত্তা দেইনি, কিন্তু আজ এই গভীর আমাবস্যার রাতে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এই পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে। বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই বোধ হয় হবে। তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছ পালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মিলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দু মাত্র নেই, শরীরের তাপমাত্রা পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না, যা আমি গত রাতে এক্সপেরিয়েন্স করেছি। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে লাগলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে বোধ হয় ঘাড় ফিরিয়ে সমানে হেসে চলেছে, ফিরে আয়, ফিরে আয়। আপনারাও চাইলে আমাদের প্রোগ্রামে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে আপনারা ইমেইল করতে পারেন, বা চাইলে আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন প্যারানরমাল স্টোরি। ওয়েলকাম ব্যাক টু প্যারানরমাল স্টোরি। প্যারানরমাল স্টোরিতে আরেকটি নতুন ঘটনা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই ঘটনাটিও এসেছে একটি দূরের একটি গ্রাম থেকে। তো ঘটনাটি শোনার জন্য সাথেই থাকুন। Stay tuned with Paranormal Story. Be sure to subscribe our channel for weekly content.
প্রতি সপ্তাহে আমাদের ভূতের গল্পগুলো শোনার জন্য বা রহস্যময় গল্পগুলো শোনার জন্য আমাদের পাশেই থাকুন। তাহলে নতুন গল্প শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমি চলে আসলাম আবার প্যারানর্মাল স্টোরিতে। আপনাদের নতুন গল্পে স্বাগতম। প্যারানর্মাল স্টোরিতে আমাদের কাছে ইতিমধ্যেই আরও কিছু ঘটনা চলে এসেছে, আপনারা এখন শুনতে পাবেন। তো এটা হচ্ছে একটি প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। আজ থেকে প্রায় 30 বছর অলমোস্ট, বা 30 থেকে 35 বছর আগের ঘটনা হবে। সালটা ছিল হচ্ছে আপনার 1984, যখন ঘটনাটা ঘটে। আমি ঠিক ওনার ভাষাই বলবো যে আমাকে ঘটনাটি পাঠিয়েছে। ওনার নাম হচ্ছে রাফির ভাষায়। আমরা 4 বন্ধু ছিলাম। আমাদের 4 জনের মধ্যে রাফি, জিমি, হৃদয় আর সাফি প্ল্যান করেছিলাম একটা ট্রিপের আয়োজন করি, আমরা কোথাও ঘুরতে যাই। ঢাকার এই কোলাহল থেকে আমাদের ভালো লাগছে না, তো আমরা প্ল্যান করলাম যে আমরা দিনাজপুরের দিকে যাব। দিনাজপুরের একটি গভীর জঙ্গলে আমরা 2 দিনের ক্যাম্পেইনের আয়োজন করলাম। তো আমরা 2 দিন ওখানে ক্যাম্পিং করব। তো স্থানীয়রা ওখানে, আমরা স্থানীয়দের সাথে দেখা করলাম। আমরা দিনাজপুর পৌঁছালাম ঠিক রাতের বেলা যেহেতু পৌঁছালাম, আমরা ওখানে একটি হোটেলে বুক দিয়ে রেখেছিলাম। আমরা হোটেলে উঠে গেলাম। তো ওখান থেকে আমরা দিনের বেলা যখন সকালে ঘুম থেকে উঠলাম, আমরা ওই জঙ্গলের দিকে রওনা দিলাম। তো ওখানে রওনা দেওয়ার পর আমরা ওখানকার কিছু স্থানীয় লোকদের সাথে কথাবার্তা বললাম যে এখানে শালবনে কোন জায়গাটায় ক্যাম্পিং করলে ভালো হবে। তো ওখানেই রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু কৃষক, তাদের সাথে আমরা কথা বললাম যে চাচা, আমরা এখানে ক্যাম্পিং করতে আসছি, আমরা এখানে ঘুরতে আসছি, তো আমরা এখানে ক্যাম্পিং করে এখানে তাঁবু টাঙ্গিয়ে এখানে আমরা থাকবো। তো আমরা এখানে 2 রাতের মতো থাকবো, এখানে কোথায় থাকলে ভালো হবে? তো দেখতেই কেমন যেন কথাটা বলার সাথে সাথে লোকটা আমার দিকে একটু মুচকি হাসি দিয়ে মুখটা যেন কেমন একটি ভঙ্গি করে বলল যে ওদিকে তোমরা যেও না, কারণ ওই শালবনে যারা যায় ওরা কিন্তু ফিরে আসে না। ওখানে আমরা দিনের বেলায় আলো অবস্থায় আমরা যাতায়াত থাকে, আমরা খড়ি বিভিন্ন জিনিস ওখানে সংগ্রহ করতে যাই, কিন্তু আমরা দিন ছাড়া ওখানে কোনো সময় আমরা যাই না। বিকালের পর থেকে ওখানে কেউ যায় না। কিন্তু আমরা হাসি দিয়ে উড়িয়ে দিলাম, আমরা হাসাহাসি করতে লাগলাম। কি বলছে এগুলো, আজব আজব কথা, কি এমন হবে? ভূত টুত বলতে কিছু আছে নাকি, বা কোনো সমস্যা বলতে কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম চাচা ওখানে কি সমস্যা আছে? চাচা বললো ওই জঙ্গলে জিন থাকে, ওখানে ভূতের প্রকোপ আছে। আমরা হাসি দিয়ে উড়িয়ে দিলাম, ঠাট্টার ছলে বলতে থাকলাম কিসের জিন কিসের ভূত, ওখানে ভূত কেন এখানে থাকবে? ভূতদের কি থাকার আর কোনো জায়গা নেই? আমরা পৌঁছালাম ঠিক দুপুরবেলা। আমরা তাদের কোনো কথা শুনলাম না। দুপুরবেলা আমরা ওখানে পৌঁছানোর পর জঙ্গলের কাছাকাছি পাহাড় ঘেঁষা একটি খেলার মাঠ দেখলাম, বিশাল মাঠ। সন্ধ্যায় আগুন জ্বালিয়ে বসে ওখানেই আমরা গল্প করতে লাগলাম। হঠাৎ সন্ধ্যায় আগুন জ্বালিয়ে আমরা জঙ্গলের ভিতরেই বসে পড়লাম, ওই খেলার মাঠে বসে পড়লাম, জঙ্গলের পাশে খেলার মাঠে বসে পড়লাম। তো সেখানেই শুকনো পাতার ওপর দিয়ে কেউ মনে হলো যেন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা সবাই ওইদিকে তাকানোর পর আমরা চিন্তা করলাম কি রে, মনে হচ্ছে না জঙ্গলের ভিতর কেউ হাঁটাহাঁটি করছে? আমাদের মধ্যে এক ফ্রেন্ড বলে উঠলো, ও বলছে আরে না, কিসের, হয়তো কোনো বন্য প্রাণী হবে, বা দেখ হরিণ টরিণ থাকতে পারে, ওরা হয়তো জঙ্গলের ভিতরে হাঁটাহাঁটি করছে। আমরা ধরে নিলাম সবাই যে কোনো বন্য প্রাণী হবে। কিন্তু কেউ একজন বলল, তুই দেখছিস গাছগুলো যে নড়ছে না, অথচ আওয়াজ আসছে? মানে কি বলছিস, ভালোভাবে বুঝতে পারছি না, আবার বল। ও আবার বললো যে তোরা দেখিসনি যে গাছগুলো নড়ছে না, কিন্তু আওয়াজ ঠিকই আসছে ভিতর থেকে। আমরা আবার সবাই ওদিকে তাকালাম, ঘটনাটা কি আসলে? রাত যত বাড়ছিল কিছু একটা ঠিক লাগছিল না। সাফি বারবার বলছিল, ভাই আমি কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পাচ্ছি গাছের পিছন থেকে। আমরা হেসে বললাম, ধর বোকা, কি বলিস এগুলো আজব কথা, তোর মনে হয় চাচার ভূতে মনে হয় তোরে পাইছে। রাতের বাজে 1টা, তখন রিয়াদ হঠাৎ করে আবার উধাও। তখন আমরা আবার সবাই রিয়াদকে খুঁজতে লাগলাম। আমাদের সবার কাছে টর্চ ছিল এবং প্রয়োজনীয় যত জিনিসপত্র ছিল, ছোট চাকু থেকে শুরু করে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট থেকে শুরু করে সবকিছু ছিল, কারণ আমাদের এখানেই রান্না করে খেতে হবে। আমরা হাঁটতে 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 একটি শাল গাছের গোড়ার নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানে এক আজব দৃশ্য দেখতে পেলাম। গাছের গায়ে পাথরের মতো মোটা শিকড়, আর একদম নিচে হৃদয়ের মোবাইল, কিন্তু হৃদয় নেই। হ্যাঁ, হোয়াট?
হৃদয়ের মোবাইল এখানে কেন থাকবে? আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। পরদিন সকালে আমরা স্থানীয় এক বৃদ্ধ লোককে পেলাম। তাকে জিজ্ঞেস করলাম, চাচা। তিনি বললেন, ওই যে শাল গাছটা, তোমরা কি ওদিক থেকে এসেছো? আমরা বললাম, আপনি কিভাবে জানলেন? বিশ্বাস করো আর না করো, 40 বছর আগে ওইখানে এক বাচ্চা মেয়েকে মেরে পুঁতে ফেলা হয়। সে এখন ওই গাছের আত্মা হয়ে গেছে। রাতের বেলা যার গন্ধ পায় তাকে নিজের কাছে ডেকে নেয়। তিনি আরো বলেন, তোমরা ওই গাছের নিচে দাঁড়িয়েছো, তাহলে সাবধান হও, কারণ সে তোমাদের কাউকেই ছাড়বে না, একজন একজন করে ডেকে নেবে। তাহলে আমরা ভাবতে লাগলাম, হৃদয়কে কেউ তাহলে ওই গাছটি ডেকে নিল। রাত হলে কিছু একটা আমাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। কখনো তাঁবুর তার ছিঁড়ে যাচ্ছে, কখনো আগুন নিজে নিজে নিভে যাচ্ছে। সেদিন রাত 2:10 হঠাৎ সাফি ঘুম থেকে লাফ দিয়ে উঠে চিৎকার করে বলল, ও আমার নাম ধরে ডাকছে, ও আমাকে ধরে নিয়ে যাচ্ছে, ও আমাকে ডাকছে। আমরা সবাই দৌড়িয়ে আমাদের টেন্ট থেকে বের হলাম। আমরা টেন্টে ছিলাম আরো 2 জন। ওদের টেন্টে ও একা ছিল, কারণ হৃদয় তো নিখোঁজ। তো আমরা দৌড়ে গিয়ে বললাম যে কি হয়েছে। তখন সাফি বলে উঠল যে আমাকে কে যেন বারবার নাম ধরে ডাকছে, আমাকে তাদের সাথে যেতে বলছে। আমরা বললাম, কই, কাদের সাথে যেতে বলছে, কে ডাকছে? ও কিছু বলতে পারল না। তাড়াতাড়ি রাতের বেলায় দৌড়াতে লাগলাম। দৌড়াতে গ্রামের ভিতরে গেলাম। গ্রামের ভিতরে গিয়ে আমরা মসজিদ খুঁজতে লাগলাম। মসজিদের আসার পথেই আমরা মসজিদটা দেখে এসেছিলাম। তো আমরা ওই মসজিদের দিকে দৌড়াতে লাগলাম গ্রামের ভিতরে। তো ওই মসজিদটার ভিতরে ঢুকতেই আমরা একটি মোল্লাকে দেখতে পেলাম, বা হুজুর দেখতে পেলাম। আমরা ওনাকে বললাম যে আমাদের সাথে চলেন। আমরা অবশেষে মসজিদটি খুঁজে পেলাম এবং মসজিদের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আমরা হুজুরের সাথে কথা বললাম। তখন তিনি বললেন, তিনি আমাদের সাথে ওই স্থানটিতে গেল এবং ওই গাছের কাছে গিয়ে সে বিভিন্ন কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলো, কোরআন পাঠ করতে লাগলো এবং পড়তে পড়তে গাছের চারপাশে পানি ছিটাতে থাকলেন। তখনই গাছের ভেতর থেকে একটি নারী কণ্ঠে কান্না শোনা যায়। গাছ দুলে ওঠে, বাতাসে সবকিছু কাঁপতে থাকে। হঠাৎ করে একটি কেমন ঝড়ের সৃষ্টি হয়ে যায়, কিন্তু আশেপাশে কোনো বাতাস ছিল না, কিছু ছিল না, কিন্তু গাছগুলো শুধু কাঁপছে। তবে শেষমেশ মোল্লা সাহেব বলল, দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে। আমরা তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি আকাশটা কেমন কালো হয়ে গেছে, কিন্তু এর ভিতরে সবকিছু হঠাৎ কেন যেন শান্ত হয়ে গেল। মোল্লা সাহেব বললেন যে গাছটি এখন ঘুমিয়ে গেছে, ও এখন শান্ত। তোমরা দেখো তোমাদের বন্ধু ওখানেই হয়তো আশেপাশে কোথাও আছে। আমরা 3 জন খুঁজতে লাগলাম। খুঁজতে জঙ্গলের ঠিক পাশেই, গাছ থেকে দূরে কয়েক হাত দূরেই দেখলাম হৃদয় পড়ে আছে। আমরা হৃদয়কে নিয়ে উঠে নিয়ে আমরা ওখানকার লোকাল একটি মেডিকেলে গেলাম। হৃদয়ের তখন অনেক জ্বর, সে অনেক অসুস্থ ছিল। আমরা ঠিক এইভাবে ওখানে আরো 2টা দিন থাকার পর হৃদয়ের জ্বর ভালো হয়ে গেল। তারপর আমরা সুন্দর মতো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা আমাদের লাইফ থেকে ক্যাম্পিং এর সব ঘটনাগুলো, মানে ক্যাম্পিং এর সব ইচ্ছাগুলো হারিয়ে ফেললাম। আচ্ছা, তো এটাই ছিল স্টোরি। তো এখানে স্টোরিটা আরেকটু সুন্দরভাবে পাঠালে হয়তো ভালো হতো ভাইয়া। তারপর আচ্ছা, সমস্যা নেই, ধন্যবাদ আপনার স্টোরির জন্য। ঘটনাটি পাঠিয়েছে আমাদেরই একজন লিসেনার। সে ঘটনাটি পাঠিয়েছে ময়মনসিংহ থেকে। ওনার নাম হচ্ছে রাফসান। ওনার নাম হচ্ছে রাফসান। তো ভাইয়া একটু নেক্সট টাইম ঘটনা পাঠাইতে গেলে একটু অবশ্যই ভাইয়া সুন্দরভাবে একটু লিখে পাঠাবেন, গোছানো না হোক, মানে ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো যাতে ঠিক থাকে। ধন্যবাদ। আবার ফিরে আসবো আরেকটি ঘটনা নিয়ে। আমাদের সাথেই থাকুন, প্যারানরমাল স্টোরির সাথে থাকুন। আপনারাও চাইলে আমাদের প্রোগ্রামে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে আপনারা ইমেইল করতে পারেন, বা চাইলে আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন প্যারানরমাল স্টোরি। Welcome back to Paranormal Story.
প্যারানর্মাল স্টোরিতে আরেকটি নতুন ঘটনা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই ঘটনাটিও এসেছে একটি দূরের একটি গ্রাম থেকে। তো ঘটনাটি শোনার জন্য সাথেই থাকুন। Stay tuned with Paranormal Story. Be sure to subscribe our channel for weekly content. প্রতি সপ্তাহে আমাদের ভূতের গল্পগুলো শোনার জন্য বা রহস্যময় গল্পগুলো শোনার জন্য আমাদের পাশেই থাকুন। তাহলে নতুন গল্প শুরু করা যাক। দিস ইজ রবিন অ্যান্ড আমি ঢাকা থেকে বলছি। যদিও আমার এই ঘটনাটা ঘটেছে কুমিল্লায়, আমি জায়গার নাম এবং লোকেশনটি শেয়ার করছি না। যেহেতু আমার জন্ম ঢাকাতেই, আমার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি ঢাকাতেই, তো এই সুবাদে আমার অনেক বন্ধুদের সাথে পরিচয় হয় যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতে এসেছে। তার মধ্যে একজন ছিল নাইম, তার বাড়ি ছিল কুমিল্লা এবং আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম। তো আমাদের গ্র্যাজুয়েশনের শেষে আমরা জব সার্চ করতেছিলাম, কিন্তু তার মাঝে ও অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যায় এবং বলল যে চল, যেহেতু আমার ভিসা হয়ে গেছে, আবার কবে দেখা হয়, কবে আবার গ্রামের বাড়ি যাওয়া হয় বা ঢাকায় আসা হয় তা তো অনিশ্চিত, আমরা কুমিল্লা থেকে ঘুরে আসি। তো যেমন বলা তেমনই কাজ। আমি, আমার বন্ধু নাইম এবং আরেকটি বন্ধু যে আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম, অয়ন, একসাথে চলে গেলাম কুমিল্লা। তো যখন আমরা কুমিল্লা যাচ্ছিলাম, আমরা ওয়েদার দেখেছিলাম যে অতিবৃষ্টির কারণে কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়। ঠিক তাই হয়েছিল এবং যার কারণে আমরা ভিজতে ভিজতে তার চাচার বাড়িতে পৌঁছাই। দেন রাতের ডিনারটা আমরা তার চাচার বাড়িতেই করি। তো যেহেতু তার চাচার বাড়ি সাদামাটা সাধারণ 10টা গ্রামের বাড়ির মতোই এবং ওখানে অ্যাকচুয়ালি অলরেডি কিছু গেস্ট ছিল, যেহেতু সে চলে যাবে ঢাকার বাইরে এবং দেশের বাইরে। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে চল তাহলে আমরা আমার নানা বাড়িতে শিফট করি, আমরা ওখানেই ঘুমাই, আজ রাত, পরের দিন আমরা প্ল্যান করবো না কোথাও ঘুরতে যাব। তো যেমন বলা সেমন কাজ। তো ওই রাতে আমরা আবার ব্যাগ গুছিয়ে রওনা দিলাম তার নানার বাড়িতে। মজার ব্যাপার হচ্ছে ওই সময় ছাতা ছিল একটা, আর তার কাজিন সহ আমরা মানুষ ছিলাম 5 জন। তো যখন যাচ্ছি সে বলতেছে যে এই রোডটা দেখছিস, একটা ঘন জঙ্গলের মাঝে দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে। আমি বললাম হ্যাঁ, এই রোডটা খুবই শর্টকাট, কিন্তু আজকে রাতে এই শর্টকাটটা আমরা নিব না। আমি বললাম কেন? তো চল, তারপরে বলতেছি। দেন তার নানা বাড়িতে আমরা পৌঁছালাম, রাতের বেলা ফ্রেশ হলাম, আমাদের জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল, জাস্ট আমাদের ডিভাইসেস গুলা আমরা জাস্ট একটা ব্যাগে রাখছিলাম, ওয়াটারপ্রুফ ব্যাগে সেফ রাখার জন্য। তো রাতে আমরা রেস্ট নিচ্ছি। তো আমাদের কিছু ফ্রেন্ড ছিল, ওদের আবার কিছু স্মোকিং এর বদভ্যাস ছিল। তো রাতে 2টার দিকে বলতেছে যে চলো আমরা একটু, যেহেতু আমরা নানা বাড়ি আছি, আমাদের তো একটু সেফলি স্মোক করতে হবে। তো আমরা চলে গেলাম দিঘির পাড়ে। দিঘির পাড়ে যাওয়ার পর একটা রাস্তা জঙ্গল থেকে আসছে এরকম। আমার ফ্রেন্ড বলতেছে, যার বাড়ি গিয়েছিলাম, যে তোদের যদি এই রাস্তাটা নিয়ে আসতাম হয়তো কোনো একটা প্রবলেম হতে পারত। আর একটা জিনিস যা আমার বলা হয়নি, তা হচ্ছে তার নানার বাড়িটা, সম্পূর্ণ বাড়িটা কিনা হয়েছিল এক হিন্দু পুরোহিতের কাছ থেকে। তো ওই এলাকায় নাকি কিছু সমস্যা ছিল, পরবর্তীতে তা অনেক কমে গিয়েছে। ইভেন ওখানে একটা মাদ্রাসাও ছিল, যে মাদ্রাসাটা তারপর সরিয়ে নেওয়া হয়েছে। তো তখন এসব কথা শুনে আমার গা কেমন যেন শিউরে উঠল। ঠিক সেই সময় গাছ থেকে একটি কাক, ভেজা কাক, ঠাস করে আমাদের সামনে, একদম সামনে পড়লো। আমাদের সামনে থেকে 3 to 4 ফিট সামনে। কাকটি কলিজা ছিল না, লাইক কেউ খুব লেখে নিয়েছে এবং এটা এক্ষুনি হয়েছে।
এমন পুরনো কিছু এমন না। এটা দেখে আমার ফ্রেন্ড বলল, তাহলে জায়গায় বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আমরা তাহলে ঘরে চলে যাই। তো আমরা ঘরে চলে গেলাম। ঘরে চলে যাওয়ার পর সবাই ফ্রেশ হয়ে এই ব্যাপারটা মাথা থেকে ঝাড়ার চেষ্টা করছিল। কেউ দাবা খেলতে চাচ্ছিল, কেউ ফুটবল গেম খেলতে চাচ্ছিল ফোনে, কিন্তু পারছিল না, কারণ চোখের সামনে দেখা একটি তরতাজা প্রাণ এরকম অবস্থা মানতেই পারছিল না। আবার রাতের বেলা, তাও কাক। যাক, কাককে আবার অনেক সময় অশুভ লক্ষণও বলা হয়। তো আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ আমরা ওয়াশরুম থেকে পরে আমরা ঘুমিয়ে যাব। ঠিক ওই টাইমে আমি বলতেছিলাম আমার ফ্রেন্ডকে, যার বাড়ি, যে বন্ধু একটা কাজ করো, তুমি ভিতরের রুমের যে লাইটটা আছে তা অফ করে দাও, আর করিডোরের লাইটটা জ্বালা দাও। সামনে একটা করিডোর ছিল, ওই জায়গায় আমাদের ভেজা কাপড়গুলো শুকাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে রুমের ভিতর কেউ লাইটের সুইচ অফও করে না, অনও করে না, অটোমেটিক রুমের লাইট অফ হয়ে গেল, করিডোরের লাইট জ্বলে গেল। আমরা জাস্ট একজন আরেকজনের দিকে তাকায় ছিলাম যে এটা কিভাবে সম্ভব। তো পরবর্তীতে মামি ঘুম থেকে উঠে আসলো এবং বললো যে কি হয়েছে, তোমরা কি কোনো কিছু নিয়ে চিন্তিত এমন কিছু? আমরা বললাম যে না মামি, এরকম এরকম ঘটনা, যে ঘরের রুমের লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে আর এটা অন হয়ে গেছে, কিন্তু আমরা তো করি নাই, আমরা যা বলতেছিলাম। তো মামির মুখে আমরা একটা ভয়ের ছাপ পাইলাম, কিন্তু উনি বললো যে আচ্ছা, এটা মাঝে মধ্যে হয় শর্ট সার্কিটের কারণে। গ্রামের লাইট, পল্লী বিদ্যুৎ, জানোই তো অনেক সময় অনেক কিছু হয়। তো এটা ভেবে ওই দিন রাতে আমরা ঘুমিয়ে গেছি। ঠিক কিছুক্ষণ পর, যদিও বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, কে যেন চালের মধ্যে হাঁটছে। সেই হাঁটার শব্দ সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে পুরোটো চাল মরমর করছে। সো আমরা ওই সারা রাত জাস্ট খালি কাঁথার নিচে শুয়ে শুয়ে আল্লাহর নাম কালাম পড়তেছিলাম, দোয়া করতেছিলাম যেন কোনো মতে রাতটা পার হয়ে যায়। আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে। আর ওদের বাড়ি, ওরা তো অনেক সময় অনেক কিছুতে অভ্যস্ত, আর আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি, তো আমরা এই ব্যাপারে নলেজটাও খুব কম। তার পরের দিন আমরা আর থাকিনি, আমরা বললাম যে আমাদের ঢাকায় কাজ আছে, আমরা তাহলে চলে যাই। ওরও আসলে অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল ভিসা রিলেটেড। তারপর আমরা সবাই আবার ঢাকায় ব্যাক করি। তো এই ছিল আমার শেয়ার করা একটা স্টোরি, যেটা আমার সাথে ঘটে যাওয়া। সো ওয়েলকাম ব্যাক লিসেনার্স। তো আজকের ঘটনা এটুকুই। অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অবশ্যই পরের সপ্তাহের গল্পগুলো আপনারা মিস না করে ফেলেন। তো আমাদের সাথেই থাকুন। Give a thumbs up to this video and subscribe our channel and share with your friends and family যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে বা ভূতের গল্প বলতে পছন্দ করে। আপনি যদি নেক্সট আমাদের শোয়ের গল্পের হোস্ট হতে চান বা গল্প পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাবেন অথবা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। প্যারানর্মাল স্টোরির সাথেই থাকবেন।